গুলিটা কে করিয়াছিল পলাশ? আমি। পটাশ করে পলাশের পায়ের নিচে রুলের বাড়ি পড়ল। একবার কোকিয়ে উঠেই দাঁতে দাঁত চিপে যন্ত্রণাটা হজম করে নিল পলাশ। নিজেকেই যেন নিজে আরেকবার বোঝানোর চেষ্টা করল, এখন এরকম অনেক মার হজম করতে হবে, এই তো সবে শুরু। মোটা নারকেলের দড়িটা এঁটে বসে আছে গোড়ালির কাছে। পায়ের আঙুলগুলো লাঠির বাড়ি খেতে খেতে ক্রমশ ফুলে উঠেছে। পলাশের দুটো হাত নিচের দিকে ঝুলছে, মাথার ঘাম গড়িয়ে গড়িয়ে হাত দুটোকে ভিজিয়ে চলেছে। মার খেতে খেতে একটু সময়ের জন্য ঝিমিয়ে পড়েছিল পলাশ। জেলার পাটকার চুলের মুঠি ধরে টেনে মাথাটা উঠিয়ে প্রায় পিঠের দিকে নিয়ে গিয়ে চেপে ধরল। আরেকবার ব্যথায় কোকিয়ে উঠল পলাশ। গুলিটা কে করিয়াছিল পলাশ? আমি। চুলের মুঠিটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন জেলার পাটকার সাহেব। হাবিলদারের দিকে ইশারা করলেন। দুজন দুদিক থেকে এলো পাথারি লাঠির বাড়ি মারতে লাগলো। ক্রমাগত মার খেতে খেতে একসময় পলাশের চিৎকার করার ক্ষমতাও চলে গেল। মুখ দিয়ে গ্যাজা বের হতে লাগলো। আবার এগিয়ে এলেন পাটকার সাহেব। গুলিটা কে করিয়াছিল পলাশ? আমি। নমস্কার, স্কেয়ার চার্জার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের কাহিনী লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে হিজলি জেলের হেসেল। আজকের গল্পের প্রেক্ষাপট একটু ভিন্ন ধরনের এবং লেখিকার লেখনীর মুন্সিয়ানায় গল্পের প্রতিটি ছত্রে যেমন ফুটে উঠেছে ভয়, তেমনই ফুটে উঠেছে এক হার না মানা দেশপ্রেমিকের দেশপ্রেম, এবং তার সঙ্গে আপনারা মাঝে মাঝে একটু হাসবেনও বটে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। মুখ্য ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী, অর্কন, নিগম, সৃষ্টি, বিশ্বনাথ ব্যানার্জি, দিব্যেন্দু গোস্বামী, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেষ্ণা, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ তনুশ্রী সাহা। তাহলে চলুন শুরু করা যায় স্কেয়ার চার্জারের দ্বিতীয় কাহিনী, দেবশ্রী ভট্টাচার্যের কলমে হিজলি জেলের হেসেল। বড়লাট টাইসন সাহেবকে একেবারে সামনে থেকে গুলি করেছিল শোভনদা। পলাশুর সাথে ছিল। খড়গপুরের এই অঞ্চলটায় টাইসন সাহেবের অত্যাচারে বাড়ির মা বোনেরা ঘরের বাইরে বের হতে পারত না। শনিবারের হাটে এক ঝাঁকাওয়ালা বড়লাটের ফিটান গাড়ির সামনে এসে পড়ায় বেচারাকে ল্যাম্পপোস্টে বেঁধে সে কি মার। সেদিনই গুপ্ত সমিতিতে ঠিক হয় এই লোকটাকে আর বাঁচতে দেওয়া চলবে না। শোভন দত্ত আর পলাশ হাজরার নাম ওঠে অপারেশন বড়লাটের জন্য। খড়গপুরের ইউরোপিয়ান ক্লাবে সন্ধে 7টার সময় তার নিজস্ব ফিটান গাড়ি চেপে আসতেন বড়লাট। শোভন আর পলাশ তৈরি হয়েছিল, দুজনের হাতেই রিভলভার। কোনো রকম রিস্ক নিতে চাননি গুপ্ত সমিতির নেতা নিবারণদা। দুজনই নতুন রিভলভার চালানো শিখেছে, যদি সুযোগ ফসকে যায়। তাই একজন না পারলে আরেকজন, কিন্তু টাইসন সাহেব যেন প্রাণে না বাঁচতে পারে। দুজনেই রিভলভার তাক করেছিল, কিন্তু পলাশের রিভলভারটা জ্যাম হয়ে গিয়েছিল, তাই শেষ মুহূর্তে গুলিটা তার রিভলভার থেকে চলেনি। তবে শোভনদার গুলিতে ওই শয়তান টাইসনের মৃত্যু হয়েছে। শোভনদা পালিয়ে গেছে, কিন্তু পলাশ ধরা পড়ে গেছে। পলাশের হাতে রিভলভার দেখে পুলিশরা আর এদিক ওদিক খোঁজ করেনি। সেই সুযোগে পালিয়ে গেছে শোভনদা, কিন্তু পরে যখন সব খুঁটিয়ে দেখা হলো তখন দেখা গেল পলাশ তো গুলি চালায়নি, তার রিভলভার তো জ্যাম ছিল। তার মানে টাইসন সাহেবের খুনি অন্য কেউ। আর তারপর থেকেই পাটকার সাহেবের সেই এক প্রশ্ন, গুলিটা কে করিয়াছিল পলাশ? আর পলাশের সেই এক উত্তর, আমি। টানা 5 মাস ধরে অকথ্য অত্যাচারের পরেও পলাশের মুখ দিয়ে ওই আমি ছাড়া আর কোনো উত্তর বের হলো না। বিচার শুরু হলো, কিন্তু কিসের বিচার? আসামি যখন নিজেই স্বীকার করছে সে খুন করেছে, তখন তার বিচারের কিছু নেই।
বিচারক অনেক ভেবে দেখলেন আসামির বয়স 17 বছর 6 মাস। এই বয়সে তো আর ফাঁসি দেওয়া যায় না, তাই মৃত্যুর জন্য আরও 6 মাস অপেক্ষা করতে হবে। ঠিক 6 মাস পরে ভোর 6টা 10-এ ফাঁসি হবে পলাশের। তারপর থেকে অবশ্য পাটকার সাহেবের অত্যাচার একটু একটু কেন একেবারেই কমে গেছে। একটা আলাদা সেলে রাখা হয়েছে পলাশকে। খুনের আসামি তো ভীষণ ভয়ঙ্কর, বলা যায় না কখন কী কাণ্ড বাঁধিয়ে দেয়। মাথার উপর একটা মাত্র ছোট্ট ঘুলঘুলি, সেই ঘুলঘুলি দিয়ে দিনের রংবদল খুব একটা ভালো বোঝা যায় না। দিনের বেলা একটা আবছা আলো লুকিয়ে চুরিয়ে ভয়ে ভয়ে আলতো করে পলাশকে একবার ছুঁয়ে যায়। তারপর থেকে শুধুই অন্ধকার। তবু পাটকার সাহেব যেন কিছুতেই হাল ছাড়তে চায় না। প্রতিদিন দিনে একবার তিনি আসবেনই এই সেলে, তবে ভেতরে ঢোকেন না। বাইরে থেকেই তার সেই ধরা বাঁধা প্রশ্নটা একবার করে যান, গুলিটা কে করিয়াছিল? আমি। পলাশের সেই এক উত্তর। সেলের ভেতরে একজনই ঢোকে, বিধুদা, এই হিজলির হেসেলের রাঁধুনি। খুনের আসামি বলে সকলের সাথে খেতে যাওয়ার অধিকার নেই পলাশের, তাই বিধুদা নিজেই তার জন্য খাবার নিয়ে আসে। শুধু জেলের বরাদ্দ ডাল ভাত নয়, মাঝে মাঝে কাতলা মাছের বড় বড় পেটি, ইলিশ মাছের ডিম ভরা টুকরোও নিয়ে আসে আলাদা করে পলাশের জন্য। প্রথম প্রথম পলাশ এসব খেতে চাইতো না, মায়ের জন্য খুব মন কেমন করত। আহা, মা তো তার লোকের বাড়ি কাঁথা সেলাই করে পেট চালায়, এসব খাবার সে তো কোনোদিন চোখেই দেখেনি। পলাশের গুপ্ত সমিতির বন্ধুরা এসব খাবারের কথা জানতে পারলে হয়তো সবাই একের পর এক খুন করে জেলে এসে হাজির হয়ে যেত। তুমি এসব খাবার কেন আনো বিধুদা? আরে এত কথা বলো না তো, কে নাও। আমি রাতের বেলা পাটকর সাহেবের বাড়ি রাঁধতে যাই, ওখানে খাবার দাবার অঢেল। দু এক টুকরো মাছ আর এক গ্লাস দুধ সরিয়ে আনলে কেউ কিচ্ছুটি টের পায় না। তুমি সকলের জন্য আনো। না রে পাগলা, সকলের জন্য আনলে আর আমার চাকরি থাকবে না, ধরা পড়ে যাবো তো। তবে এই ফাঁসির আসামিদের জন্য নিয়ে আসি প্রতিবার। আর দুদিন বাদেই তো মরে যাবি, একটু খেয়ে যা প্রাণটা শান্তি পাবে। পলাশ একটু দোনামোনা করে খেয়ে নেয়। বেশিক্ষণ এইসব খাবারের সামনে হাত গুটিয়ে থাকা যায় না। এইভাবেই কেটে গেল 6 মাস। আজ কেন জানি না গোল 4টা পদ বলে ঠিক পলাশের জেলের ঘুলঘুলির সামনেই এসে হাজির হয়েছে। কে জানে, ওরও হয়তো স্বাদ জেগেছে আজ একবার পলাশের সাথে শেষ দেখাটা করে নিতে। কাল ওই 4টা ঘুমিয়ে পড়লেই পলাশের ফাঁসি হবে। কালই সে 17 পূর্ণ করে 18 পা দেবে, আর তাকে ফাঁসি দিতে ব্রিটিশ সরকারের কোনো বাধা নেই। এই তো, এই সেলের পরেই একটা লম্বা পাঁচিল, আর তার ঠিক পেছনেই ফাঁসির মঞ্চ। কাল ঠিক ওইখানেই ফাঁসির দড়িটা চেপে বসে যাবে তার গলায়। একটু সময়, তারপরই সব শেষ। আকাশের 4টার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মনে হয়, কাজটা কি সে ঠিক করলো? শোভনদার নামটা বলে দিলেই তো সে ছাড়া পেয়ে যেত বহুদিন আগে। না, তা কি করে হয়? দেশের স্বাধীনতার জন্য শোভনদার বেঁচে থাকাটা বেশি দরকার। শোভনদার হাতের টিপ পলাশের চেয়ে অনেক ভালো। একটা টাইসন সাহেব মরেছে, এরকম হাজার হাজার টাইসন সাহেব এখনো ভারতবর্ষের বুকে দাপিয়ে বেড়াচ্ছে। এদের শিক্ষা দেওয়ার জন্য শোভনদাদের সংখ্যা যে এখনো বড় কম। তাই এই একজন শোভনদাকে বাঁচাতে 1-2জন পলাশ ফাঁসি কাঠে প্রাণ দেবে, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই। তাছাড়া দেশ একদিন স্বাধীন হবে, সেদিন যখন সব হিসেব নিকেশ শুরু হবে, তখন তো হিজলি জেলের এই ফাঁসির মঞ্চে পলাশের নাম লেখা থাকবে। লেখা থাকবে, টাইসন সাহেবকে হত্যার দায়ে পলাশ হাজরার ফাঁসি হয়েছিল। পলাশ যেন ফাঁসির মঞ্চের গায়ে লেখাটা পড়তে পারল। কেমন একটা লজ্জা লজ্জা লাগলো নিজের কাছেই। চোখটা নামিয়ে নিল পলাশ। কে যেন আসছে মনে হচ্ছে। একটা পায়ের শব্দ এগিয়ে আসছে। পলাশ কান পেতে শোনার চেষ্টা করল। পাটকার সাহেবের বুটের আওয়াজ পলাশের চেনা। এই পায়ের আওয়াজ তেমন নয়, তার মানে বিধুদা আসছে। পলাশ এগিয়ে গেল গড়াদের দিকে। জেগে আছো দেখছি। কেন, এখন বুঝি ঘুমানোর কথা?
আসলে এই ছোট্ট ঘরটায় একলা থাকতে থাকতে পলাশ ভুলতেই বসেছে কখন দিন আর কখন রাত। যখন ঘুম পায় সেই সময়টাকেই রাত ভেবে নেয়, আর যখন ঘুম পায় না তখন দিন। না, ঘুমিয়ে আর কি করবে? কাল ভোর থেকে তো একেবারে লম্বা ঘুম দেবে। এখন বরং একটু জেগে থাকো। বিদুদার কথাগুলো যেন কী রকম, শুনলে হাসিও পায়, আবার বুকটা কেমন যেন মুচড়ে ওঠে। পলাশ চুপ করে থাকে। বিদুদা একবার এদিক ওদিক তাকিয়ে বলে, আর একটুক্ষণ জেগে থাকো, আমি আসছি তোমার খাবার নিয়ে। পলাশ মুচকি মুচকি হাসে। বিদুদা নিশ্চয়ই ভালো কিছু রেঁধেছে আজ। জেলের গড়াক দিয়ে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলো পলাশ। না, কিছু দেখা যাচ্ছে না সেভাবে। পলাশ আবার ফিরে এলো নিজের জায়গায়। আবার একটা পায়ের শব্দ, কিন্তু এটা তো পাটকার সাহেব। ভারী বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে। পলাশের মুখের হাসি মিলিয়ে গেল। চোয়াল কঠিন করে মুখ গম্ভীর করে বসে রইল। পাটকার সাহেব মানে আবার সেই এক প্রশ্ন। কিসের যে এত সন্দেহ পলাশকে কে জানে। পলাশের বয়স কম বলেই বোধ হয় পাটকার সাহেবের ঠিক বিশ্বাস হয় না। কিন্তু এমন কেন হবে? ক্ষুদিরাম বসু তো এই বয়সে বোমা ফেলেছিল নাকি? সবাই পারে, পলাশ পারবে না কেন? জেলের দরজাটা ক্যাচ করে খুলে গেল। এই শব্দটা পলাশের খুব ভালো লাগে। শুনলেই মনে হয় যেন সব বন্ধ দরজাগুলো একদিন এরকম ক্যাচ করে খুলে যাবে। কেমন আছো? পলাশ একটু চমকে গেল। আজ এরকম প্রশ্ন কেন? তাহলে কি এতদিনে পাটকার সাহেব হাল ছেড়ে দিলেন নাকি? ভালো। আজ পর্যন্ত পাটকার সাহেব কোনোদিন পলাশকে একটা শব্দের বেশি কথা বলতে শোনেননি। কাল তোমার ফাঁসি হইবে, তোমার কোনো শেষ ইচ্ছা থাকিলে বলিতে পারো। পলাশের চোয়াল নরম হলো। আজ তাহলে অন্য কথা বলতে এসেছেন পাটকার সাহেব। বেশ ভালো লাগলো পলাশের। মনটা কেমন যেন নরম হয়ে গেল এক নিমেষে। কিন্তু কি বলবে সে? অনেক কিছুই তো মনে আসছে। একবার শোভনদার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো, কিংবা যদি একবার গুপ্ত সমিতির সেই গোপন ঘরে যাওয়া যেত। না, এসব বলা ঠিক হবে না। ওরা তো তাহলে সব জেনে যাবে। একবার যদি ছোটবেলার মতো মাঠের ধারে গাছতলায় বসে বাঁশি বাজানো যেত। না, তা বোধ হয় দেবে না। শুধু শুধু বলে লাভ নেই। শেষে মনে পড়ল মায়ের কথা। আমি মাকে একবার দেখতে চাই। পাটকার সাহেব একটু যেন হাসলেন, কিন্তু কিছু বললেন না। যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। জেলের দরজাটা আবার ক্যাচ করে বন্ধ হয়ে গেল। একটু পরেই বিধুদা এলো, হাতে খাবারের থালা, ভাত আর পাঁঠার মাংস। আরে বিদুদা, মাংস কোথায় পেলে? জোগাড় করেছি। পাটকর সাহেবের বাড়িতে রাতের বেলা রাখতে যাই তো, সেখান থেকেই সরিয়ে রেখেছি। খেয়ে নাও দেখিনি। আরে আগেই তো আনতাম, ও জেলা সাহেব এসে পড়লেন যে। পলাশের মুখে হাসি আর ধরছে না। জানো বিদুদা, জেলা সাহেব বলেছেন আমার মায়ের সাথে দেখা করিয়ে দেবেন। বলেছেন? বিধুদার প্রশ্নে খানিকটা থমকে গেল পলাশ। সত্যিই তো বলেনি তো সাহেব, শুধু হেসেছে। হাসির মানে কি তবে হ্যাঁ নয়? ফাঁসির আগে অমন অনেক কথা বলে, ওসব কিছু হয় না। কত দেখলুম। ওসব মনে রেখো না, শুধু শুধু কষ্ট পাবে। মাংস দিয়ে ভাতটাকে চটপট শুয়ে পড়ো তো দেখি, কাল তো আবার। কথাটা আর শেষ করলো না বিধুদা। কিন্তু পলাশের আনন্দ আর থামতেই চাইছে না। সাহেব নিজে এসে যখন জিজ্ঞেস করলেন, তার মানে নিশ্চয়ই তো তার শেষ ইচ্ছা পূরণ হবে। কিন্তু কখন হবে? পেট ভরে ভাত খেয়ে সত্যি ঘুমিয়ে পড়ল পলাশ। ঘুম ভাঙল এক হাবিলদারের ডাকে। সময় হয়ে আসছে। পলাশকে নিয়ে যাওয়া হলো স্নান ঘরে। আহ, কি ঠান্ডা জল! কতদিন পর এমন ঝপাং ঝপাং করে স্নান করলো পলাশ। কিন্তু মা তো এলো না এখনো। পণ্ডিত মশাই এসে গীতা শুনিয়ে গেলেন। সবই তো শেষ হয়ে গেল, মা তো এলো না এখনো। একটা ছোট্ট কষ্ট দলা পাকিয়ে গলার কাছে আটকে গেল। বিদুদাই তবে ঠিক, কোনো ইচ্ছাই এটা পূরণ করে না।
শুধু শুধু একটা আশা জাগিয়ে আরও কষ্টটাকে বাড়িয়ে দেয়। পলাশের হাতে হ্যান্ডকাপ পরিয়ে পিছনে বেঁধে দেওয়া হলো। আর ঠিক তারপরেই একটা চিৎকার শুনতে পেল পলাশ। চিৎকারটা আসছে বদ্ধভূমির দিক থেকে। এক মহিলা যেন পরিত্রাহী চিৎকার করছে। বুকটা কেঁপে উঠল পলাশের। মায়ের গলা না? তবে কি ওই জানোয়ারটা মাকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসছে? রাগে শরীরটা রিড়ি করে উঠল পলাশের। মা একবার সকলের হাত ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দুজন হাবিলদার ধরে ফেলল তাকে। সাহেব, আমার মাকে কেন নিয়ে এসেছেন এখানে? তুমি তো বলিয়াছিলে তোমার শেষ ইচ্ছে দেখা করিতে চাও মায়ের সাথে। পলাশ মনে মনে গালাগাল দিল। জানোয়ার একটা! শেষ ইচ্ছে পূরণ করার আর সময় পেল না, ছেলের মৃত্যু দেখাতে নিয়ে এসেছে মাকে। না সাহেব, আমার কোনো শেষ ইচ্ছে নেই। আপনি মাকে বাড়ি পাঠিয়ে দিন। আমার ফাঁসি দেখলে মার বাঁচবে না। তাহলে বলিয়া দাও, সেদিন গুলি কে চালাইয়াছিল? পলাশের চোয়াল আবার শক্ত হয়ে গেল। না, কোনোভাবেই শোভনদার নাম বলা যাবে না। পলাশ দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমি। পাটকার সাহেব একবার কড়া চোখে তাকালো পলাশের দিকে। তারপর হাবিলদারদের হুকুম দিল, ইহাকে ফাঁসির মঞ্চে তোলো, আর ওই মহিলাকে উহার ছেলে ঠিক সামনে বেঁধে দাও, যাহাতে পলাইতে না পারে। পলাশ হাত দুটো শক্ত করে মনটাকে শক্ত করার চেষ্টা করল। মায়ের দু চোখ দিয়ে জল ঝরছে, দৃষ্টিটা যেন ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। বোধহয় অজ্ঞান হয়ে যাবে। তাই যাক, তবু যেন এই দৃশ্য না দেখতে হয়। ফাঁসি হয়ে গেছে পলাশের। ঘাটটা কাত করে একদিকে হেলে গেছে, চোখ দুটো ভয়ঙ্করভাবে ঠেলে বেরিয়ে আসছে। দেহটা অটোপসি রুমের টেবিলে রেখে বেরিয়ে এলো দুজন হাবিলদার। পলাশের মাকে নিয়ে এখন কি করা হবে? এখনো মহিলা বাধা অবস্থাতেই দাঁড়িয়ে আছেন। দেহে প্রাণ আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। ডাক্তার এসে নাড়ি ধরে বোঝার চেষ্টা করলেন মহিলা জীবিত নাকি মারা গেছে। হঠাৎ একজন হাবিলদার দৌড়ে এসে খবর দিল, পলাশের দেহ তো কোথাও নেই, অটোপসির টেবিল তো ফাঁকা। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও পলাশের লাশটা কোথাও পাওয়া গেল না। বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ চারদিক উত্তপ্ত হয়ে উঠল। পলাশের মা চিৎকার করতে করতে বলল, ছেলেটাকে ওরা জন্মদিনের দিনই মেরে ফেললো, এখন শরীরটা কেউ দিচ্ছে না। এসব আসলে পাঠক সাহেবের শয়তানি। আমি জানি তিনি ইচ্ছে করে পলাশের শরীরটাকে সরিয়ে দিয়েছেন। ওরে হারামজাদা ইংরেজের বাচ্চা, মরা মানুষকে নিয়েও শয়তানি করে যাচ্ছিস। তোদের নরকেও ঠাঁই হবে না রে, নরকেও ঠাঁই হবে না। জেলের অন্যান্য বিপ্লবীরাও অনশন শুরু করল। পলাশের শরীর ফেরত না দিলে কেউ জলও খাবে না। পাটকার সাহেবের গাড়িতে কয়েকজন ঢিলও ছুড়ল। বর্তমান বড়লাট ম্যাকিনসন সাহেব নিজে ফোন করলেন। Patkar, where's the body? Don't know, sir. Come on, find it. Yes, sir. I'm trying my best, sir. পাটকার সাহেব নিজেই ভয়ানক অবাক হয়ে গেছেন। পলাশের বডি তো তিনি লোকাননি, আর একটা মরা শরীর নিয়ে তিনি করবেনই বাকি। কে যে কাজটা করলো, কখন যে এতগুলো লোকের মাঝখান দিয়ে পলাশের শরীরটা হাপিস করে দিল, কিছুই বোঝা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, এভাবে একটা মরা লুকিয়ে কার কোন উপকারটা হবে? স্যার, আসবো? Who the hell are you? পাটকার সাহেব পিছন ফিরে জানালা দিয়ে কন্ডেম সেলটার দিকে তাকিয়েছিলেন। ভাবতে ভাবতে কোথায় তলিয়ে গিয়েছিলেন কে জানে। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ শুনে চমকে উঠে চিৎকার করে উঠলেন। তবে এরকম চিৎকারে জেলের সকলেই মোটামুটি অভ্যস্ত। হাবিলদার গান্টুরাম একবার ভয়ের চোটে দুপা পিছিয়ে আবার দুপা এগিয়ে এসে দাঁত বার করে হেসে বলল, আমি স্যার হাবিলদার গান্টুরাম। Oh, you. হাবিলদার গান্টুরাম এমনিতেই পাটকার সাহেবের খুব পেয়ারের লোক ছিল। জেলের ভেতরকার সব গোপন খবর সেই এসে দিত সাহেবকে। কিন্তু এখন সাহেবের অন্য আর কোনো খবরের প্রতি আগ্রহ নেই। এখন শুধু একটাই জিজ্ঞাস্য, পলাশের লাশ কোথায়?
আই এম ভেরি বিজি নাও। আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি পরে আইসো। না স্যার। পাটকার সাহেব প্রবল বিরক্তিতে মুখ কোচকালেন। এই অসভ্য ভারতীয়গুলোকে একবার কোনো কথা বললে বোঝেই না। একটা মানুষ কথা না বলতে চাইলেও কেন যে এরা এরকম হামলে পড়ে কে জানে। হোয়াট না স্যার, আমি বলিতেছি তো আমি বিজি, পরে আইসো। চিৎকার করে বললেন পাটকার সাহেব। না স্যার, মানে হ্যাঁ স্যার, আমি দেখেছি। পাটকার সাহেব আরেকবার চেঁচাতে গিয়েও থেমে গেলেন। দেখেছি দেখেছি মানে ও কি বলতে চাইছে? তাহলে কি ও পলাশের লাশ দেখতে পেয়েছে? যাক, শান্তি। খানিকটা নিশ্চিন্ত হয়েই তিনি বললেন, ও রিয়েলি, থ্যাংক গড। তুমি দেখিয়াছো, তাহার বডি দেখিয়াছো? থ্যাংক গড। এই কথা তুমি আগে বলিবে তো। আর একটু হলে হয়তো পাটকার সাহেব গান্টুরামকে জড়িয়েই ধরতেন। শেষ মুহূর্তে নিজেকে কোনো মতে তিনি সামলে নিলেন। না স্যার। আবার কিসের না স্যার? এবার বিরক্তিটা চরম পর্যায়ে পৌঁছে গেল। মানে স্যার, আমি ওর বডি দেখিনি, পলাশকে হেসেলের দিকে যেতে দেখেছি। হোয়াট? পাটকার ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার মানে কি ছেলেটা মরেনি? এই ব্যাপারটা তো মাথায় আসেনি। রাগে শরীরটা জ্বলে উঠল পাটকার সাহেবের। আজ ওই জল্লাদটাকেই ফাঁসিতে চড়াতে হবে বলে মনে হচ্ছে। কিন্তু তা কি করে হতে পারে? ডক্টর তো নারী পরীক্ষা করে মৃত ঘোষণা করলো, তারপরেও ছেলেটা বেঁচে আছে। হতে পারে এই ব্যাটা ইন্ডিয়ানগুলো অনেক রকম টুকটাক জানে, অনেক ব্ল্যাক ম্যাজিক জানে। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। পলাশের শরীরটা কেমন যেন হাওয়ায় ভাসতে ভাসতে হেসেলের দিকে গেছে। ওই যে রাজনীতি আছে না, বিধু বিধু, মনে হয় ওর কাছে গেছে। শেষ দিকে ওর সাথে বেশ ভালো দোস্তি হয়েছিল। হোয়াট ডু ইউ মিন? পলাশ বাঁচিয়ে আছে অ্যান্ড কিচেনে লুকাইয়া আছে? না স্যার। আবার বলে নো স্যার। বিরক্তিটা যেন এবার আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে পাটকার সাহেবকে। ডোন্ট সে রাবিশ। ঠিক করিয়া বলো, কি দেখিয়াছ? স্যার, আমি দেখলাম পলাশের শরীরটা ভাসতে ভাসতে হেসেলের দিকে গেছে। ও বেচারে স্যার ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। স্যার, একটা ওঝা ডাকতে হবে, বুঝলেন? হোয়াট রাবিশ, গেট লস্ট। এবারে আর নিজেকে সামলাতে পারলেন না পাটকার সাহেব। সামনে রাখা পেপার ওয়েটটা ছুঁড়ে মারতে যাচ্ছিলেন। হঠাৎ টেলিফোনটা আবার বেজে গেল বলে থেমে যেতে হলো। হ্যালো? Patkar, this ticket from Calcutta. ইয়েস স্যার। What happened, Patkar? Where is the body? ডোন্ট নো স্যার। Look, don't do this. It could be dangerous. নো স্যার, প্লিজ বিলিভ মি, আমি রিয়েলি কিচ্ছু জানি না। ফোনটা রেখে বিধ্বস্ত হয়ে পড়লেন পাটকার সাহেব। কলকাতায় লালবাজার অবধি খবর পৌঁছে গেছে। কালকের মধ্যে কিছু একটা করতেই হবে। পলাশের বডি পাওয়া না গেলে যেখান থেকে হোক একটা বডি জোগাড় করে ব্যাপারটা সামাল দিতে হবে। স্যার। আবার গান্টুরাম বলে উঠল। লোকটা যেন ছিনে জোকের মতো, কিছুতেই যেতে চায় না। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, পলাশ ভূত হয়ে গেছে। ওঝা রাখতে হবে স্যার, এই গোটা জেলে ঝাড়ফুঁক করতে হবে। পাটকার সাহেব একবার কটমট করে তাকালেন গান্টুরামের দিকে, তারপর বললেন, তোমাকে আমি যাইতে বলিয়াছি না? গেট আউট। গান্টুরাম ভীষণই নিমরাজি হয়ে চলে গেল। পাটকার সাহেব থম মেরে নিজের চেয়ারে বসে রইলেন। জেলের দিক থেকে বন্দীদের চিৎকার কানে আসছে। হাঙ্গামার পর হাঙ্গামা। সবাই অনশনের ডাক দিয়েছে। ইচ্ছে করছে সব কটাকে পিটিয়ে ছাল চামড়া তুলে নিতে। না খাওয়ার ভূত পিছন দিয়ে একেবারে বেরিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা ভালো হবে না। পলাশের বডিটা না পাওয়া অবধি কিচ্ছু করা যাবে না। এসবের মধ্যে আবার এক নতুন উপদ্রব। গান্টুরাম কিসব যেন ভূতের কথা বলে গেল। না, তাকেও দোষ দেওয়া যায় না। এভাবে হঠাৎ করে বডি উধাও হয়ে গেলে এসব ইলিটারেট আনসিভিলাইজড মানুষগুলো তো এরকম গল্প বানাবে। সাহেব,
ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন পাটকার সাহেব। হঠাৎ মনে হলো কে যেন তাকে ডাকলো, কিরকম যেন ঠান্ডা গলা। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে ভেসে আসছে গলাটা। পাটকার সাহেব চমকে তাকালেন দরজার দিকে, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। হু ইজ দেয়ার? কে ওখানে? পাটকার উঠে দরজার কাছে এসে চমকে উঠলেন। ঠিক দরজার সামনে পড়ে আছে পলাশের লাশ। চমকে উঠলেন তিনি, ঠিক সেই যেরকম ভাবে তাকে নামানো হয়েছিল। ঘাটটা একদিকে কাত হয়ে আছে, জিভ দিয়ে লালা বেরিয়ে আসছে, চোখ দুটো ঠিকরে আসছে। পাটকার সাহেবের মনে হলো পলাশের লাশটা যেন তাকে দেখে হাসছে। সাহেব, লাশটা যেন তার দিকে হাসতে হাসতে বলে উঠল। এই প্রথমবার ভীষণ ভয় পেয়ে গেলেন পাটকার সাহেব। ভয়ে চোখ বুজে ফেললেন, কিন্তু তারপর আর কোনো সাড়া শব্দ নেই। আস্তে আস্তে চোখ খুললেন পাটকার সাহেব। কোথায়? কিছু তো নেই। দৌড়ে বাইরে এলেন পাটকার সাহেব, কিচ্ছু দেখতে পেলেন না। কিন্তু ঠিক তারপরেই মনে হলো ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা হিমশীতল একটা নিঃশ্বাস। শরীরের ভেতরের শিরা উপশিরাগুলো পর্যন্ত যেন ঠান্ডা হয়ে যায়, এমনই একটা ঠান্ডা নিঃশ্বাস। চমকে পিছনে ফিরে তাকালেন পাটকার সাহেব। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে, না ঠিক দাঁড়িয়ে নেই, যেন হাওয়ায় ভাসছে পলাশের শরীরটা। কি সাহেব, কিছু খুঁজছো? পাটকার সাহেব আর নিজেকে সামলাতে পারলেন না। চোখের সামনেটা যেন ধপ করে অন্ধকার হয়ে গেল। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। কে জানে কতক্ষণ এভাবে কাটল। জ্ঞান যখন ফিরল, দেখলেন তিনি নিজের চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছেন। 3-4 জন কনস্টেবল হুমড়ি খেয়ে তার মুখের উপর কি যেন দেখছে। এদের মধ্যে গান্টুরামও আছে। স্টুপিড লোকজন সব। দেখছে একজন লোক অসুস্থ হয়ে পড়ে গেছে, একজন ডাক্তার না ডেকে সকলে তার গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে। ইস, এই অসভ্য লোকগুলো তাকে এতক্ষণ ধরে টাচ করে আছে ভাবলেই তার অস্বস্তি হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড? লিভ মি অ্যালোন। পাটকার সাহেব সোজা হয়ে বসলেন। স্যার, আপনি দরজার কাছে হুমড়ি খেয়ে পড়েছিলেন, আপনার কিছু হয়েছে? একজন কনস্টেবল জিজ্ঞাসা করল। না না, ঠিক আছি, আই এম অলরাইট। যাও তোমরা, লিভ মি অ্যালোন। আমার কিছু হয় নাই। কনস্টেবলরা আর বেশি তাকে ঘাটাল না। কে জানে, সাহেবের মতিগতি বোঝা ভার। সবাই একে একে চলে গেল, কিন্তু গান্টুরাম তখনও যায়নি, ওখানেই দাঁড়িয়ে আছে। সবাই চলে গেলে সে আবার এগিয়ে গেল পাটকার সাহেবের কাছে। স্যার, আবার চমকে উঠলেন পাটকার সাহেব। গান্টুরামের গলাটাও যেন কেমন একটা পলাশের সেই ঠান্ডা গলাটার মতো শোনালো। পাটকার সাহেব চিৎকার করে উঠলেন, হোয়াট? হু? স্যার, আপনি কিছু দেখেছেন তাই না? আমি জানি স্যার, ওটা রাখতে হবে স্যার। ইউ স্টুপিড! এবারে আর সামলাতে পারলেন না পাটকার সাহেব। ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন গান্টুরামের গালে। দুপুরের পর থেকে তুমি কন্টিনিউয়াস উল্টা পাল্টা বলিয়া যাইতেছ। দ্যাটস ওয়াই আমার শরীর খারাপ হইয়া গিয়াছিল। নাও ইউ গেট লস্ট! পাটকার সাহেব যখন এভাবে চেঁচায়, তখন তার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। গান্টুরামও পড়িমড়ি করে পালিয়ে গেল, কিন্তু সেও ছাড়বার পাত্র নয়। যেতে যেতেও বলে গেল, সাহেব, ঠিক করলেন না কিন্তু। একবার ওঝা ডাকতে দিন, জেলটাকে শুদ্ধি করতে হবে। ও বেটা মরে ভূত হয়ে গেছে। পাটকার সাহেব আবার থম মেরে নিজের চেয়ারে বসে রইলেন। বাইরে বের হতে সাহস হচ্ছে না, খালি মনে হচ্ছে কে যেন পিছনে দাঁড়িয়ে আছে। আর একটা ঠান্ডা গলা বাতাসে ভেসে ভেসে আসছে, কেউ যেন ফিসফিস করে তাকে ডাকছে। সাহেব, সন্ধে হয়ে আসছে, আজ যেন একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল। আকাশে ঘন মেঘ, রাতে বোধ হয় খুব ঝড় বৃষ্টি হবে। বিধুদা হেসেলের খাবার দাবার গুছিয়ে রাখছে। আজ সবাই অনশন করেছে, কেউ খায়নি। রাতেও খাবে কিনা কে জানে। খাবারগুলো ঠিকঠাক করে রাখলে কাল দুপুর অবধি চলে যাবে। একটু যদি গন্ধটন্ধ হলেও ওসব বন্দিরা ঠিক খেয়ে নেবে। হঠাৎ যেন মনে হলো ঘাড়ের ওপর একটা ঠান্ডা হাত।
চমকে পিছনে ফিরে তাকাতেই হাড় হিম হয়ে গেল বিধুদার। পলাশের শরীরটা হাওয়ায় ভাসছে, ঘাটটা একদিকে কাত হয়ে আছে, চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে। তোমার শরীরটা এক রাতের জন্য ধার দেবে বিধুদা? খড়খড়ে গলায় বলল পলাশ। কথাটা যেন ঠিক করে কানে পৌঁছল না বিধুদার। মাথাটা ঘুরে ধপ করে পড়ে গেল সে। ভয় পাচ্ছ নাকি বিধুদা? ভয় পেও না। সাহেবের বাড়িতে আজ আমি যাব রাতে রান্না করতে। বিধুদা হা করে চেয়ে আছে পলাশের দিকে। তার শরীরটা কেমন যেন বনবন করে ঘুরপাক খেতে লাগলো ঘরময়। বেশিক্ষণ আর এইভাবে চেয়ে থাকা সম্ভব হলো না বিধুদার পক্ষে। পলাশের সেই ঘুরপাক খাওয়া দেখতে দেখতেই কেমন যেন একদিকে ঢলে পড়ল বিধুদা। আর ঠিক তখনই একটা কুণ্ডলি পাকানো সাদা ধোঁয়া ভাসতে ভাসতে ঢুকে গেল বিধুদার শরীরে। একদিকে হেলে শুয়ে পড়া দেহটা ধপ করে উঠে দাঁড়ালো। হেসেলে রাখা জলের বিশাল জ্বালাটায় নিজের চেহারা দেখে নিজেই হেসে উঠল পলাশ। চেহারাটা বিধুদার মতো, কিন্তু আসলে পলাশ। শুধু ঘাটটা যেন একদিকে ভীষণভাবে হেলে আছে। সন্ধ্যের পর থেকেই আকাশ মুখ ভার করে আছে। মুখ ভার করে আছে পাটকার সাহেবও। ফোনে কথা বলছিলেন কলকাতার লালবাজার। অদ্ভুত ব্যাপার, কেউ, এমনকি ব্রিটিশ পুলিশরাও কেউ বিশ্বাস করতে চাইছে না পলাশের মৃতদেহ সরিয়ে দেওয়ার পিছনে পাটকার সাহেবের কোনো হাত নেই। স্যার বিলিভ মি, আমি উহার বডি লইয়া কি করিব? এটা ডেফিনেটলি স্বদেশীদেরই কাজ। স্যার প্লিজ স্যার, আমাকে একদিন সময় দিন স্যার। আমি শিওর এই স্বদেশীগুলোকে চাপকালেই সব খবর জানিতে পারা যাবে। ফোনের ওদিক থেকে ভেসে এলো আবার টেগাটের গলা। ডোন্ট বি সিলি পাটকার। জেলের ভিতর থেকে একটা ডেড বডি ভ্যানিশ হইয়া গেল আর তুমি কিছু জানো না? স্বদেশীরা উহাদের ফ্রেন্ডের বডি দাহ না করিয়া এতক্ষণ লুকাইয়া বডিটাকে ডিকম্পোজ করিতে দিবে? এটা তুমি আমাকে বিশ্বাস করিতে বলো? কামন পাটকার, হোয়াট ইজ ইউর প্ল্যান? আমাকে খুলিয়া বলো। বাধ্য হয়ে ফোনটা রেখে দিলেন পাটকার সাহেব। বেশ বুঝতে পারছেন এবার তাকে শোকজ করা হবে, হয়তো তার চাকরিটাও ছাড়তে হতে পারে। তা হোক, চাকরির প্রতি তার কোনো মোহ নেই, কিন্তু তার এত বছরের জেলার জীবনে এরকম একটা কলঙ্কের দাগ কে লাগালো, আর কেনই বা লাগালো সেটা তো জানতে হবে। স্যার, চমকে উঠলেন পাটকার সাহেব। দরজাটা ভেজানো ছিল, বন্ধ করা হয়নি। সেই ভেজানো দরজাটা ঠেলে গান্টুরাম আবার মুখ বাড়িয়েছে। Oh, you stupid! আবার আসিয়াছ তুমি? লোকটার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছেন পাটকার সাহেব। তার বাড়ি অবধি পৌঁছে গেছে লোকটা। সামান্য কিছু ইনফরমেশন দিয়েছিল লোকটা কোনো এককালে, তাই পাটকার সাহেব লোকটাকে একটু ভালো চোখেই দেখতেন। তাই বলে এত স্পর্ধা একেবারে ঘর অবধি এসে হাজির হবে? স্যার, আমি ঝটি বাবার কাছ থেকে একটু মন্ত্রপুত জল এনেছি। আপনার বাড়ির চারপাশে একটু ছড়িয়ে দেন, তাহলে পলাশের ভূত আর আপনার বাড়ির সীমানা দেখাতে পারবে না। পাটকার সাহেব চেঁচাতে গিয়েও থেমে গেলেন। ঠিক তখনই আকাশের বুক চিরে একটা লম্বা বিদ্যুতের রেখা দেখা দিল। তারপরেই কান ফাটানো মেঘের ডাক। পাটকার সাহেবের মনে হলো অন্তরিক্ষ থেকে কেউ যেন তাকে বারণ করলো গান্টুরামকে আটকাতে। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে গান্টুরামকে বললেন, ওকে, যা করিবার করো, তারপর এখান হইতে চলিয়া যাও। আজ রাতে যেন তোমার ওই আগলি ফেসটা আমাকে আর দেখতে না হয়। পাটকার সাহেব এবার হুইস্কির গ্লাসে সামান্য জল মেশালেন। সকাল থেকে একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে, এখন একটু ড্রিঙ্ক না করলে তিনি নিজেকে সামলাতে পারবেন না। গান্টুরাম বীজ করে কিসব মন্ত্র পড়ে পাটকার সাহেবের বাড়ির চারপাশে ঝটি বাবার জল ছেটাতে লাগলো। কিছুটা জল ঘরের মধ্যেও ছেটাতে গিয়েছিল, কিন্তু পাটকার সাহেব চিৎকার করে উঠলেন, যা করিবার বাইরে করো, ঘরের ভিতর নোংরা করিবে না। গান্টুরাম ভয় পেয়ে আর বেশি না ঘাটিয়ে ঝটি বাবার ঘটি নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ল। কিন্তু বেচারা গান্টুরাম বুঝতে পারেনি একটু বাদেই বৃষ্টি নামবে, আকাশ ভেঙে বৃষ্টি নামবে। ঝটি বাবার মন্ত্র পড়া জলে সত্যিই যদি গুণ থেকেও থাকে,
তা একটু বাদেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঝড় বৃষ্টির মধ্যেই দরজায় একটা আওয়াজ হলো। আবার চমকে উঠলেন পাটকার সাহেব। এত রাতেই ঝড় জলের মধ্যে কে এলো? কে? আমি। ভয় পেয়ে গেলেন পাটকার সাহেব। গলাটা অনেকটা পলাশের মতো না? ভয়ে ভয়ে এগিয়ে গেলেন। আবার জিজ্ঞাসা করলেন, কে? হু ইজ ইট? আমি বিধু। এবার খানিকটা নিশ্চিন্ত হলেন পাটকার সাহেব। সত্যিই তো ভুলে গিয়েছিলেন, এখন তো বিধুর আসার কথা, রাতে রান্না করতে হবে। পাটকার সাহেবের স্ত্রী এদেশে আসার পরপরই ম্যালেরিয়ায় মারা যান। 4 বছরের ছেলে জেকবকে নিয়ে তিনি একাই থাকেন। দিনের বেলায় জেকব স্কুলে থাকে, স্কুল শেষ হলে চার্চে নানের কাছে থাকে। সন্ধ্যার পর পাটকার তাকে নিয়ে আসে। পাটকার দরজাটা খুলে একটু অবাক হয়ে গেলেন। বিধুকে যেন কেমন অন্যরকম লাগলো। ছাতাটা এমন করে ধরে আছে, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন ঘাটটা একদিকে কাত হয়ে আছে, একেবারে কাক ভেজা হয়ে আছে। সে হবে হয়তো বৃষ্টিতে ভিজে এসেছে বলে এরকম মনে হচ্ছে। পাটকার সাহেব অত পাত্তা দিলেন না। পলাশের লাশটা মাথার মধ্যে এমন গেড়ে বসে আছে যে শুধুই মাথায় উল্টোপাল্টা চিন্তা আসছে। তার উপর আছে ওই স্টুপিড গান টুরাম। সকাল থেকে পলাশের ভূত বলে এমন প্লট তৈরি করেছে যে পাটকার নিজের ছায়াকে দেখেই মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছেন। এইসব চিন্তাগুলো জোর করে ঝেড়ে ফেলার জন্যই পাটকার সাহেব খানিকটা জোরের সঙ্গেই বললেন, এত দেরি করিয়া এলে কেন? যাও, কিচেনে যাও। বিদুর ঘাটটা যেন আরও একটু কাত হয়ে গেল। আস্তে আস্তে চলে গেল কিচেনের দিকে। সাহেব আবার হুইস্কির গ্লাস হাতে বসলেন টেলিফোনের কাছে। জেলে আরেকবার ফোন করতে হবে, দরকার হলে সব কটা কয়দিকে বেঁধে চাপকাতে হবে। টেগার সাহেব যাই বলুন না কেন, এ কাজ ডেফিনেটলি ওদেরই কেউ করেছে, এছাড়া আর কারোর কাজ হতেই পারে না। কিছুটা সময় পার হয়ে গেছে। হুইস্কির গুণে বোধহয় সামান্য নেশাও হয়েছে, কিন্তু চাপা টেনশনে একটা অস্বস্তিও আছে। ঠিকমতো আরাম হচ্ছে না। একটা বিশ্রী মেজাজে খিচড়ানো ভাব আবিষ্ট করে রেখেছে পাটকার সাহেবকে। ঠিক এমন সময়েই পাটকার সাহেবের মনে হলো কেমন একটা বিশ্রী গন্ধ আসছে যেন কিচেনের দিক থেকে। হোয়াট ইজ ইট? এরকম ব্যাড স্মেল আসছে কি করিয়া? পাটকার সাহেব হুইস্কির গ্লাসটা রেখে সোজা হয়ে বসল। ইন্ডিয়ানরা কি সব ফিশ যেন খায়? খুব বাজে গন্ধ বের হয়। বিধু সেই সব রাঁধছে নাকি? নিজের মনে মনেই বলল পাটকার সাহেব। পাটকার সাহেবের মেজাজ গরম হয়ে গেল। দৌড়ে গেলেন কিচেনের দিকে। আজ এমনিতেই মাথা গরম হয়ে আছে। বিধু যদি সত্যি কিছু করে তাহলে ফার্স্টেই ওকে গুলি করবে পাটকার সাহেব। কিন্তু কিচেনে ঢুকেই আঁতকে উঠলেন তিনি। একটা হাড় হিম করা দৃশ্য। উনুনের উপরে কড়াই চাপানো, তাতে টকবক করে তেল ফুটছে, আর তার উপরে বসে আছে বিধু। ঘাটটা একদিকে কাত হয়ে ঝুলছে, চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছে, আর তার কোলের উপর জেকব। সে বেচারার যেন কোনো হুঁশই নেই। সে মহানন্দে খেলে যাচ্ছে বিধুর কোলের উপর। হেই, তুমি কি করিতেছ? পাটকার সাহেব লাফিয়ে আসতে চাইলেন, না, এক চুলো নড়তে পারলেন না তিনি। অবাক হয়ে দেখলেন তার হাত পা পিছমোড়া করে বাঁধা। বিধু এবার উঠে দাঁড়িয়ে জেকবকে নিয়ে লোফালুফি খেলতে লাগলো। ছোট্ট জেকব কিছুই বুঝতে পারছে না। সে আনন্দে মাঝে মাঝেই হি হি করে হেসে উঠছে। কিন্তু পাটকার সাহেব তো সব বুঝতে পারছেন। সেই গরম তেলের ঠিক উপরেই চলছে মারুন খেলা। একবার হাত ফসকালেই ছেলেটা পড়ে যাবে কড়াইয়ে। চিৎকার করে উঠলেন পাটকার সাহেব, হেই বিধু, হোয়াট আর ইউ ডুইং? কি সাহেব, ভালো লাগছে না নিজের ছেলেকে চোখের সামনে মরতে দেখলে? খুব ভালো লাগে, তাই না? ভয়ে পাটকারের গলা শুকিয়ে গেল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। না, এটা বিধুর গলা নয়, এটা তো পলাশ। পাটকার সাহেব নামটা উচ্চারণ করতে চাইলেন, কিন্তু পারলেন না। তার যেন জিভ আটকে গেছে। পলাশ এবার হো হো করে হেসে উঠল।
জেকবকে নিয়ে বিধুর শরীরটা সাঁ করে উঠে গেল ওপরের দিকে। পাটকার সাহেবের মনে হলো পলাশ বোধহয় সিলিং ভেদ করে উঠে যাবে ওপরের দিকে। জেকবের কি হবে? পাটকার সাহেব শরীরের সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠলেন। সেই চিৎকারের জন্যই কিনা কে জানে বিধুর মাথাটা একেবারে সিলিংয়ে লেগে বন বন করে ওখানেই ঘুরতে লাগলো। তারপর সেখান থেকে ঘরের এদিক ওদিক কাটা ঘুড়ির মতো উড়তে উড়তে ধাক্কা খেতে খেতে চলতে লাগলো। জেকব এখনো লেপ্টে আছে বিধুর বুকের কাছে। পাটকার সাহেব ওপর থেকে চোখ সরাতেই পারছেন না। একবারের জন্য বিধুর শরীরটা সাঁ করে পাটকার সাহেবের একেবারে কাছে চলে এলো। পাটকার সাহেব তাকে জাপটে ধরতে চেষ্টা করলো, কিন্তু তার তো কোনো উপায় নেই। পাটকার সাহেবের হাত পা তো সব বাঁধা। তিনি এখন শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে পারেন, কিছু করতে পারেন না। আবার একবার হি হি করে হেসে উঠল পলাশ। তার সাথে সাথে জেকবও খিলখিল করে হেসে উঠল। তার তো আজকে ভীষণ মজা। এরকম নতুন রকমের খেলা তো সে আগে কখনো দেখেনি। প্লিজ পলাশ, এবার প্রায় কোকিয়ে উঠলেন পাটকার সাহেব। তুমি তো আমার উপর রাগিয়ে আছো, তাই না? আমি তোমার উপর টর্চার করিয়াছি। ওকে, তুমি আমাকে মারো, মারিয়া ফেলো, বাট উহাকে যেতে দাও। জেকব আমার অনলি চাইল্ড, উহাকে তুমি ছাড়িয়ে দাও। প্লিজ লিভ হিম, প্লিজ। কান্নায় ভেঙে পড়ল পাটকার সাহেব, ঠিক যেভাবে আজ ভোরে ফাঁসির মঞ্চের সামনে পলাশের মা ডুকরে ডুকরে কাঁদছিল। তুমি ভুল করছো সাহেব। বিধুর শরীরটা হাওয়ায় দুলছে, আর তার থেকে ভেসে আসছে পলাশের গলা। তোমাকে আমি মারতে চাই না। তোমাকে মারার জন্য অনেক লোক আছে। তুমি আমার দেশের শত্রু। লটারিতে যেদিন তোমার নাম আসবে, সেদিন অন্য কোনো পলাশ টাইসন সাহেবকে যেভাবে প্রকাশ্য রাস্তায় গুলি করে মেরেছিল, ঠিক তেমন করেই তোমাকে গুলি করে মেরে দেবে। কিন্তু আমি তো তোমাকে মারব না সাহেব। আমি তোমার চোখের সামনে তোমার ছেলের মুন্ডুটা ঠিক এইভাবে ঘুরিয়ে দেব। পলাশ জেকবের মাথাটা দু হাতের তালুর মধ্যে চেপে ধরল। এই বুঝি ওর ছোট্ট মাথাটা টুক করে ঘুরিয়ে দেয়। পাটকার সাহেব ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলেন, পলাশ, প্লিজ পলাশ, এরকম করো না। পলাশ আবার হি হি করে হেসে উঠল। সাহেব, এতদিন তোমার দান ছিল, তুমি ইচ্ছে মতো খেলেছ। কিন্তু এবার যে আমার দান সাহেব, আজ আমি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি। তোমাদের সব কটাকে এক লাইনে দাঁড়িয়ে গুলি করে মারতে পারি। ওই ফাঁসির মঞ্চে তোমাদের এক এক করে ফাঁসি দিতে পারি। কিন্তু আমি তো সব কিছুই করব না। আমি শুধু... পলাশ কোনো কথা না বলে আরও একবার জেকবের মাথাটার উপর আলতো চাপ দিল। পাটকার সাহেবের বুকটা আবার ধরাস করে উঠল। তিনি আবার চিৎকার করে উঠলেন, না পলাশ, না, আমি মানছি আমি ভুল করিয়াছি পলাশ। প্লিজ প্লিজ আমার কথা শোনো, তুমি জেকবকে ছাড়িয়ে দাও। না সাহেব, তুমি ভুল করনি। তুমি পাপ করেছ। তুমি আমার পায়ে লাঠির বাড়ি মেরেছ, আমার পদে রুল ঢুকিয়েছ, আমাকে ফাঁসি দিয়েছ। আমি কি তোমাকে এসব নিয়ে কিছু বলতে এসেছি? আমার আগে না জানি কত লোককে তুমি ঠেঙিয়েছ, ফাঁসি দিয়েছ। কেউ কি তোমার কাছে তার কৈফিয়ত চেয়েছে? ওটা তোমার কাজ সাহেব। তুমি তোমার কাজ করেছ, আমরা আমাদের কাজ করেছি। আমাদের পরেও আরো অনেকে তাদের কাজ করবে। দেশ একদিন স্বাধীন হবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজ তুমি আমার সাথে যা করেছ, তার হিসেব যে তোমাকে দিতেই হবে।
তুমি আমার মায়ের সামনে আমাকে ফাঁসি দিয়েছ, এমনকি এমনকি মা যাতে পালাতে না পারে তুমি তাই তাকে ফাঁসির মঞ্চের ঠিক সামনে বেঁধে রেখেছিলে। আমিও তোমাকে বেঁধে রেখেছি সাহেব, তোমার সামনেই তোমার ছেলেটার মুন্ডুটা খুঁড়িয়ে দেব। পাটকার সাহেব আবার ভয়ে চোখ বুঝলেন। চিৎকার করতেও বোধহয় ভুলে গেছেন তিনি। মনে হলো একটা হালকা করে শব্দ পেলেন তিনি। কিসের শব্দ এটা? ভয়ে, আতঙ্কে চোখ খুলতেও সাহস করছেন না পাটকার সাহেব। সেই মুহূর্তেই আবার শোনা গেল পলাশের হাসি। এবার আস্তে আস্তে চোখ খুললেন পাটকার সাহেব। দেখলেন বিধুর শরীরটা ঠিক আগের মতোই হাওয়ায় দুলতে দুলতে হাসছে, কিন্তু ওর হাতে তো জেকব নেই। ওর দুটো হাত রক্তে লাল হয়ে আছে। তার মানে ও শেষ করে দিয়েছে জেকবকে। তুমি ভুল করনি সাহেব, পাপ করেছ। মনে হলো সারা ঘরে পলাশের এই কথাগুলো ধাক্কা খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। পাটকার সাহেব কান্নায় ভেঙে পড়লেন আর পাগলের মতো চিৎকার করতে লাগলেন। ও লর্ড, পলাশের হাসি যেন থামছেই না, হো হো করে হেসেই চলেছে। আরেকটা কিসের যেন শব্দ হচ্ছে। কিসের শব্দ ওটা? পাটকার সাহেব বুঝতে পারছেন না। বিধুর শরীরটা আরো জোরে জোরে দুলতে লাগলো। সারা ঘরটা যেন রক্তে ভরে উঠছে ক্রমশ। পাটকার সাহেব আর সামলাতে পারলেন না নিজেকে, মুখ থুবড়ে পড়ে গেলেন। হঠাৎ মনে হলো কিচ্ছু নেই, বিধু নেই, পলাশ নেই, অত রক্তও নেই। তিনি একা মেঝেতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন। সামনে হুইস্কির গ্লাসটা গড়াগড়ি খাচ্ছে। ভালো করে চেয়ে দেখলেন পাটকার সাহেব, এটা তো কিচেন নয়, তিনি তো ড্রয়িং রুমেই পড়ে রয়েছেন। কে যেন বেল বাজাচ্ছে। পাটকার সাহেবের যেন উঠে দাঁড়ানোর শক্তি নেই, দৃষ্টি ঘোলাটে হয়ে রয়েছে। কোনো মতে টলতে টলতে দরজা খুলে দেখলেন চার্চের নান এসেছেন। এর কাছেই জেকব স্কুলের পর থাকে কিছুক্ষণ। পাটকার সাহেব যেন এতক্ষণে হাতে চাঁদ পেলেন। তার উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে তিনি বললেন, মাদার, মাদার, প্লিজ হেল্প। ও জেকবকে মারিয়া ফেলিয়াছে। হি কিলড মাই সন। নান পাটকার সাহেবের এরকম রূপ দেখে কিছুটা ঘাবড়েই গেল। What happened, Mr. পাটকার? কি হইয়াছে তোমার? পাটকার সাহেব তখনও পাগলের মতো মাঝে মাঝে চিৎকার করে উঠছেন। He killed my son. He killed my son. ও জেকবকে মারিয়া ফেলিয়াছে। নান এবার পাটকার সাহেবের কাঁধ ধরে ঝাঁকিয়ে দিলেন। Open your eyes, পাটকার। কি হইয়াছে তোমার? এই তো জেকব। পাটকার সাহেব এবার অবাক হয়ে দেখলেন নানের কোলে ছোট্ট জেকব পিটপিট করে হাসছে। পাটকার সাহেব ছেলেটাকে প্রায় ছিনিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বারবার তার ঘাড়ের কাছটা দেখতে লাগলেন। না, কোথাও কিচ্ছু নেই। জেকব তো একদম পুরোপুরি সুস্থ। কি হইয়াছে তোমার পাটকার? নান আবার জিজ্ঞাসা করলেন। তুমি তো কালকে জেকবকে চার্চ থেকে নিতে আসনি। ঠিক তো। এবার পাটকার সাহেবের একটু একটু করে মনে পড়ছে, কাল জেলে এত টেনশন চলছিল, তিনি সময়ের অনেক আগেই ফিরে এসেছিলেন। ভেবেছিলেন একটু সামলে নিয়ে সন্ধ্যের দিকে গিয়ে নিয়ে আসবেন জেকবকে, কিন্তু তারপর আর মনে নেই, ভুলে গেছিলেন। নান তখনও বলে চলেছেন, আমি ভাবিয়াছিলাম সন্ধ্যার পর আসিয়া ওকে দিয়া যাইব, কিন্তু রেন্ট স্টার্ট হইয়া গেল, তাই আর রিস্ক নিলাম না। আজ ভোর হতেই চলিয়া আসিলাম। পাটকার সাহেব এতক্ষণে খেয়াল করলেন কালকের সেই ভয়ানক বিশ্রী রাতটা কেটে গেছে। জানালা দিয়ে প্রথম সূর্যের মিষ্টি আলো এসে ঢুকেছে। টেবিলে রাখা ফোনটা বেজে উঠল আবার। পাটকার সাহেব এখনও জেকবকে বুকে আঁকড়ে ধরে বসে আছেন। এক মুহূর্তের জন্যেও তাকে ছাড়তে ইচ্ছে করছে না। ওই অবস্থাতেই কোনো মতে এক হাত বাড়িয়ে ফোনটা ধরলেন তিনি। কথা বলতে পারলেন না, শুধু রিসিভারটা কানে দিলেন। স্যার, আবার সেই গান্টুরামের গলা।
তবে এবার আর আগের মতো বিরক্ত হলেন না পাটকার সাহেব। বোধহয় বিরক্ত হওয়ার মতো শক্তিও আর তার শরীরে অবশিষ্ট নেই। পলাশের লাশটা পাওয়া গেছে স্যার, ওই হেসেলে অরুণের পিছনে। ওই বিধবাটা ওর পাশে ভিড়মি খেয়ে পড়ে আছে। মনে হয় হঠাৎ লাশ থেকে ভিড়মি খেয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম না স্যার, আমি পলাশের দেহটাকে ভাসতে ভাসতে হেসেলের দিকে যেতে দেখেছি। দেখলেন তো স্যার, আমি মিথ্যে বলিনি। পাটকার সাহেব চুপ করেই রইলেন, কিছু বললেন না। সাহেব খুশি হলেন নাকি রেগে গেলেন বুঝতে না পেরে গান্টুরাম কিছুক্ষণ চুপ করে রইল। তাও কোনো উত্তর নেই। কি করে বেচারা গান্টুরাম? যাই হোক না কেন, স্যারকে তো সবটা জানাতে হবে। তাই একটু থেমে আবার শুরু করলো। আমি জানি স্যার, ওই বিধবাটা লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার এনে ছেলেটাকে খাওয়াতো। তাই হয়তো মরার পর হেসেলে ঢুকেছিল খাবার খেতে। গান্টুরাম আরও কিছু বলে গেল। সেসব কথা আর কানে ঢুকলো না পাটকার সাহেবের। তিনি ফোনটা রেখে দিলেন। পাটকার, আর ইউ অল রাইট? নান জিজ্ঞাসা করলেন। পাটকার সাহেব তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললেন, আমি ভুল করিনি, পাপ করিয়াছি। পলাশের লাশটা হঠাৎ পাওয়ার পরে উত্তেজনা হয়তো কমেছে, কিন্তু এক রাশ প্রশ্ন চারিদিকে গিজগিজ করছে। কেউই ঠিকমতো উত্তর দিতে পারছে না। বিধুও জানে না কিছু। তার শুধু মনে আছে সে হেসেলে বাসন গোছাচ্ছিল। সেই সময় পলাশ এসে বলেছিল, কি বলেছিল সেটাও ঠিক করে মনে পড়ছে না। তারপরেই সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তারপরে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। কিছু যে ঘটেছে সেটা পাটকার সাহেবের চোখ মুখ দেখেই বোঝা যায়। পাটকার সাহেব সেদিনের পর থেকে কেমন যেন পাল্টে গেছে। জেলে তিনি আসেন, কিন্তু আগের মতো এই সেলে ওই সেলে ঘুরঘুর করেন না। নিজের ঘরটিতে চুপ করে বসে থাকেন আর নিজের মনে কি যেন বিড়বিড় করেন। কান করে শুনলে শোনা যায় তিনি বলছেন, আমি ভুল করিনি, পাপ করিয়াছি। আজ প্রায় 7 দিন কেটে যাওয়ার পর তিনি ডাকলেন বিধুকে। বিধু নিজেও বোধহয় এই দিনটার অপেক্ষাতেই ছিল। সেদিন কি যে হয়েছিল তা জানতে বড্ড ইচ্ছে করছে, অথচ কাকে কি জিজ্ঞাসা করবে কিছুই বুঝতে পারছে না। তুমি কি কিছু জানো? পাটকার সাহেব জিজ্ঞাসা করলেন। না সাহেব, আমি কিছু জানি না, আমার কিছুই মনে নেই। তবে এইটুকু বুঝতে পেরেছি, আমার এই শরীরের সাহায্য নিয়ে পলাশ কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। পাটকার সাহেব আস্তে আস্তে সবটা বললেন বিধুকে। মনে হলো যেন অনেক দিন পর মনটা একটু হালকা হলো। বিধু হা করে সবটা শুনল। দুজনেই দুজনের দিকে চেয়ে বসে আছে। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই। সাহেব, আমি কিছুই করিনি। তবু যদি আপনার মনে হয় আমাকে শাস্তি দেবেন, দিতে পারেন। নিস্তব্ধতা ভেঙে বিধুই প্রথম বলল কথাটা। পাটকার সাহেবের মনে হলো না কাউকে শাস্তি দেওয়ার ইচ্ছে আছে বলে। তিনি শুধু শূন্যের দিকে চেয়ে বললেন, সেদিন আমি চার্চ থেকে জেকবকে নিয়ে যেতে ভুলিয়া গিয়েছিলাম। বিধু অল্প হেসে বলল, না সাহেব, আপনি ভুল না করলেও পলাশ ভুল করতো না। ওরা বিপ্লবী সাহেব, মরে গেলেও একটা ছোট বাচ্চাকে কষ্ট দেওয়ার মতো পাপ ওরা করবে না। ওটা তো জেকবের মতো দেখতে একটা পুতুল ছিল। আগের বছর জন্মদিনেই আপনি ওটা বিলেত থেকে আনিয়েছিলেন। আপনি সেদিন ভয় পেয়েছিলেন বলেই বুঝতে পারেননি। পাটকার সাহেব আবার শূন্যের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন আর বিড়বিড় করে বললেন, আমি ভুল করিনি, পাপ করিয়াছিলাম। শেষ হলো আমাদের আজকের কাহিনী। দেবশ্রী ভট্টাচার্যের কলমে হিজলি জেলের হেসে। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সদ্য সদ্য আমরা যাত্রা শুরু করেছি, সেই জন্য আমাদের আবেদন, আপনারা আমাদের শুনছেন বটে, সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। তাহলে আমরা অসংখ্য পরিমাণে গল্প আনার উদ্যোগ পাব। ধন্যবাদ।